আমরা কখনো কি বলে আনপ্রফেশনাল কিছু করব না। বাংলাদেশের যে বই প্রকাশনা শিল্প, সেই প্রকাশনা শিল্প আমি বলবো যে ৮০% আনপ্রফেশনাল। এর ফলে অধিকাংশ যে প্রকাশক তারা কিন্তু মার খাচ্ছে। কিন্তু আপনারা লক্ষ্য করুন, আমি আপনাদের নাম বলবো না, আপনারা নিজের দিকে তাকান, যারা হাইলি প্রফেশনাল এবং প্রফেশনাল হয়ে বইকে কীভাবে একটি পণ্যে রূপান্তরিত করা যায়, পদ্ধতি রূপান্তরিত করার পর কীভাবে বিপণন করা যায়, এই ব্যবস্থা যারা নিয়েছে তারা কিন্তু সত্যিকারভাবে প্রকাশক হিসাবে এবং তারা উদ্যোক্তা হিসাবে তারা সফল হয়েছে। এবং এইটুকু করতে হলে যেটা করতে হবে, আপনাকে হাইলি প্রফেশনাল পেশাদার প্রকাশক হতে হবে। আমরা কথা বলছি সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদারের সাথে। সামনে বইমেলা, আপনি বইমেলার আয়োজনের সাথে আছেন অনেক দিন ধরে। সামনের বইমেলা নিয়ে আপনি কি ভাবছেন? আমরা চাই যে মেলার যথাসম্ভব যে পেশাদার মেলা হবে এবং গুণগত মানের বই চাই, মানসম্পন্ন বই চাই প্রকাশকদের কাছে। এটাই অনুরোধ, সংখ্যা নয়, মানের দিকে আপনারা নজর দিন। এটা করলেই আমাদের যে প্রকাশনা এবং সাংস্কৃতিক ভুবন পাঠকের উদ্দেশ্যে, পাঠক বই কিনবেন, তার পছন্দ মতো বই কিনবেন এবং সেই সঙ্গে এবার আমরা আশা করব অনলাইনও থাকবে, অনলাইন এবং অফলাইন দুটোই থাকবে। পাঠক তার তাহলে তার মানে সামনের বইমেলার পরিকল্পনা নিয়েও আপনি একটু ছোট করে বলে দিলেন। ধন্যবাদ আপনাকে। আমাকে নতুন লেখকের বই আমাকে নিয়ে যেতে হয় এবং আমি বাসায় গিয়ে বই খুলে দেখি যে এই বইগুলি আসলে ছাপা হওয়া উচিত হয় না। মানে আমি জানি যে নতুন লেখক হতে খুব ভালো লাগে, বই ছাপা হলে তাদের খুব আনন্দ হয়, আগ্রহ হয়, উৎসাহ হয়। আমাদের যে কেউ জিজ্ঞেস করে, আমি বলি যে না, যতক্ষণ পর্যন্ত প্রকাশক তার পকেটের টাকায় দিয়ে তোমার বই ছাপতে রাজি না হচ্ছে, আমি বই ছাপাতে পারবে না। আমি আমাদের উৎসাহ করবো, বলবো যে ওদের বইগুলো ছাপাবেন না, যে বইগুলি নাকি মানসম্মত হয় নাই, এবং সেই বইগুলি নিয়ে আমি কি করবো আমি জানি না আসলে। বুঝলেন? ফরিদ আহমেদ, প্রকাশক, অগ্রজ প্রকাশক, সভাপতি বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। আজকের আয়োজন আগাম বইমেলা নিয়ে পরিকল্পনা নিয়ে আপনার নেতৃত্বে যে প্রোগ্রামটি হতে যাচ্ছে, আমাদেরকে কি একটু জানান দেবেন আপনি কি চিন্তা করে এই প্রোগ্রামটির পরিকল্পনা করেছেন? এই ব্যাপারটি অনেকের কাছে একটু আশ্চর্য লাগতে পারে যে ফেব্রুয়ারি বইমেলার জন্য আবার পরিকল্পনা কি, আগাম কি, সবসময় প্রতি বছরই বইমেলা হচ্ছে। কিন্তু আসলে এবারের বইমেলাটা একটু ভিন্ন, কারণ আপনারা জানেন যে 2021-এর যে অমর 21-এর বইমেলা হয়েছে সেটা কিন্তু স্মরণকালের মধ্যে একটি ভিন্ন বইমেলা হয়েছে এবং সেই বইমেলাটিতে আমরা অনেক ধরনের কম্প্রোমাইজ করে বইমেলাটি আয়োজন করেছিলাম। ফেব্রুয়ারি মাসের পরে করেছিলাম, করোনার জন্য বিধিনিষেধ ছিল, অনেক দূরত্ব মেনে সব কিছু মেনেই আমরা ধারাবাহিকতা রক্ষার জন্য বইমেলাটি করেছিলাম। কিন্তু সেই বইমেলাটি আসলে কিন্তু প্রকাশকদেরকে অনেকটা ক্ষতিগ্রস্ত করেছে। আগাম কি কোনো বার্তা দিতে পারেন আপনি একজন আয়োজক অংশীজন হিসাবে, পাঠকের জন্য, প্রকাশকের জন্য, বইয়ের মানুষদের জন্য? আমি তো সেটাই বলতে চাচ্ছি যে যেহেতু 21-এর বইমেলাটি আমাদেরকে অনেক বেশি রকমের হতাশ করেছে, সেজন্যই 22-এর বইমেলাটি যেন একটি পরিকল্পিত বইমেলা হয়, তার যেন পুনরাবৃত্তি না হয়, তার জন্য আমরা একটা সুষ্ঠু পরিকল্পনা করার জন্য এখানে সাংবাদিকদেরকে ডেকেছি। আমরা এখানে বইমেলা আয়োজনের যারা সাথে জড়িত কর্মকর্তা তাদেরকে ডেকেছি, প্রকাশকদেরকে ডেকেছি, যেন আমরা একটা সুপরিকল্পিতভাবে 2022-এর অমর 21-এ বইমেলাটি করতে পারি। কারণ আমাদের মাথায় রাখতে হবে যে করোনা কিন্তু একেবারেই বিদায় নেয়নি। তারপরে আমাদের দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো কিন্তু এখনও সেরকমভাবে গতিপ্রাপ্ত হয়নি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু একটু একটু করে খুলছে, তারপরেও কিন্তু আমরা যেটাকে বলি যে সম্পূর্ণরূপে গতিপ্রাপ্ত হওয়ার, সেটা কিন্তু হয়নি। তার মধ্যেও আমরা বইমেলাটি করতে চাচ্ছি এবং এবারের বইমেলা আমরা ফেব্রুয়ারি মাসেই করতে চাচ্ছি, যার ফলে আমাদেরকে একটু ভাবনা চিন্তা করে একটা সুপরিকল্পনার মধ্য দিয়ে এগোতে হবে। ধন্যবাদ ফরিদ আহমেদ, সভাপতি বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।
আপনারা জানেন যে আমরা ফেব্রুয়ারি বইমেলা আমরা মার্চে অংশগ্রহণ করেছি, কিন্তু আমরা যে স্টল ভাড়া কিংবা স্টল নির্মাণের যে টাকাটা খরচ করেছি সেটুকু বিক্রি করতে পারিনি, আমরা কেউই করতে পারিনি। আমরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হই। নওশাদ জামিল, কবি, সাংবাদিক, বইমেলায় আসছেন কখন থেকে আপনার কি মনে আছে? আমি সর্বপ্রথম বইমেলায় আসি 1999 সালে। তখন আমি কলেজে পড়তাম, কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, তখন ঘুরতে এসেছিলাম। তারপর 21 বছর হয়ে গেল, 22 বছর প্রতিবার বইমেলায় আসি, প্রতি বছরই আসি। সামনের বইমেলা সময়টা ছুঁই ছুঁই করছে, আপনার কি অনুভূতি? বইমেলা যত এগিয়ে আসে, আমরা যারা লিখি বা সাংবাদিকতা করি, আমাদের তো এক ধরনের চঞ্চলতা বোধ কাজ করে। ফাগুন মাসে বইমেলা হবে, আমাদের মধ্যেও এক ধরনের ফাগুনের চঞ্চলতা জেগে ওঠে। তো বইমেলা আসন্ন, আমরাও মোটামুটি প্রস্তুতি নিচ্ছি, প্রকাশকরা প্রস্তুতি নিচ্ছেন, বাংলা একাডেমি প্রস্তুতি নিচ্ছে। গত বছর করোনাকালে মেলা খুবই বাজে হয়েছে, প্রকাশকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, লেখক পাঠক তারা মেলায় আসতে পারেননি। এবছর আশা করি বইমেলা খুবই প্রাণবন্ত হবে, জমজমাট হবে, মানুষ আসবেন এবং হয়তো আগের একটা পরিবেশ আমরা পাবো, সেটা আশা করি। বাহ, এই যে বইমেলায় অনেক বছর ধরে আমি সাংবাদিকতার সুবাদে বইমেলায় বিচরণ করছেন, সম্ভবত এই মাঠেও আপনি বইমেলা বিচরণ দেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে রিপোর্টার হিসেবে আপনাকে সম্ভবত প্রথম দেখা যায়। বইমেলার এমন কোনো অনুভূতি আছে সাংবাদিকতা করতে গিয়ে যেটা সত্যি আপনাকে পীড়া দেয় বা আনন্দ দেয়? অসংখ্য অনুভূতি আছে। আমি আপনার সঙ্গে আমার যতদূর মনে পড়ে 2007 সালে দেখা হয়েছিল এইখানে বইমেলায়, অ্যাডন পাবলিকেশনের সামনে আপনার সঙ্গে পরিচয়। তখন আমি প্রথম আলোতে কাজ করতাম, প্রথম আলোতে সাহিত্য বিভাগে রাশেদ ভাইয়ের সহযোগী হিসেবে ছিলাম। তাও 14 বছর আগের ঘটনা। আচ্ছা, না আমার স্মৃতিটা আরেকটু আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে, হ্যাঁ হ্যাঁ, ঢাকা বইমেলার মাঠে আপনার সাথে আমার প্রথম দেখা হয়, পরিচয় হয়। আচ্ছা, এই সেটা 2000 সম্ভবত 6 বা 7-এ হতে পারে। আচ্ছা, এনিওয়ে নওশাদ জামিল, এই যে বইমেলার আসলে অসংখ্য স্মৃতি আছে। গত 13-14 বছর ধরে আমি দুটো জাতীয় পত্রিকার বইমেলার কভার করেছি, প্রথম আলোতে করেছি, টানা 11 বছর কালের কণ্ঠে বইমেলা প্রতিবেদন করেছি। বইমেলা নিয়ে অসংখ্য স্মৃতি আছে, আনন্দের স্মৃতি আছে, দুঃখেরও স্মৃতি আছে। বইমেলার এত বড় মাঠকে আপনার কি মনে হয়? সরোয়ার্দী উদ্যানে আমরা গেলাম, না এটা তো খুব বড় মাঠ না, একটা বড় মাঠেও বইমেলা হয়, আমরা কলকাতা বইমেলা দেখতে পারি। এই মাঠ কি আমাদেরকে আনন্দ দেয়? আমার মনে হয় স্পেসটা এখন বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখনো সুশৃঙ্খল হয়নি মেলাটা। আপনার মনে আছে নিশ্চয়ই, আমরা সাংবাদিকরাই কিন্তু খুব বেশি আন্দোলন করতাম, লিখতাম, চেঁচামেচি করতাম যে বইমেলা বাংলায় কিন্তু প্রাঙ্গণ থেকে সরানো হোক। তখন আমার মনে আছে 2010 সালে বাংলা একাডেমির সভাপতি ছিলেন কবির চৌধুরী, আপনার নিশ্চয়ই স্মরণে থাকার কথা। আমি কবির স্যারের ইন্টারভিউ করি, কবির স্যার তো খুবই ক্ষিপ্ত হন আমার উপর। তিনি ক্ষিপ্ত হয়ে বলেন যে বাংলা একাডেমি থেকে বইমেলা যাবে, এটা তো আমরা ভাবতেই পারি না, কোথায় যাবে? বাংলা একাডেমির বাইরে গেলে তো বইমেলা হবে না, জমবে না, মানুষ আসবে না। তখন আমরা স্যারকে যুক্তি দিয়েছি যে এইখানে যত মানুষ আসে, পাশে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা হলে তার চেয়ে বেশি মানুষ আসতে পারবে, স্বাচ্ছন্দ্যে বই কিনতে পারবে, বইটা দেখতে পারবে। এইখানে যে গাদাগাদি অবস্থা ছিল, আমরা সেই অবস্থা থেকে উত্তরণ হয়েছি, কিন্তু এখনো মেলাটা সুশৃঙ্খল হয়নি, পাঠক বান্ধব হয়নি। আমি বাংলা একাডেমির কাছে প্রত্যাশা করি আসলে বইমেলাও আয়োজন করা উচিত প্রকাশকদের। এই কথাটাও আমি ইদানিং বলা শুরু করেছি, অনেকদিন থেকে বলছি যে বাংলা একাডেমির বইমেলা আয়োজন করা উচিত নয়, এটা তাদের দায়িত্বও নয়। বইমেলা আয়োজন করবে প্রকাশকরা, প্রকাশক সমিতিরা, এবং আমি মনে করি তাদের সেই সক্ষমতা ইতিমধ্যে হয়েছে, তারা অনায়াসে একটা বড় বইমেলা আয়োজন করতে পারেন এবং আমার বিশ্বাস তারা পারবেন। বইমেলা
বাংলা একাডেমির কাজ নয়। বাংলা একাডেমির কাজ হচ্ছে গবেষণা প্রতিষ্ঠান, তারা গবেষণা করবে, বই প্রকাশ করবে, অনুবাদ করবে, তারা বাংলা ভাষার বিকাশে প্রকাশে সহযোগিতা করবে। তবে বইমেলাটি এত ব্যাপকতা পাওয়ার পিছনে নিশ্চয়ই বাংলা একাডেমির একটা বিশাল অবদান আছে। অবশ্যই আছে। অবশ্যই আছে। নওশাদ, আপনি নিজে লেখালেখি করেন, আপনার বই বের হয়, বই বের হওয়ার পর যখন মাঠে আপনি লেখক হিসেবে, কবি হিসাবে পাঠকের মুখোমুখি হন, তখন আপনার কেমন লাগে? আমার প্রথম কবিতা বই বেরিয়েছিল 2011 সালে। সেটা ছিল প্রথম একটা অনুভূতি, তখন খুবই ভালো লেগেছিল। আসলে এরপরে আমার আরও 5টি বই বেরিয়েছে, কবিতা বই 4টি, উপন্যাস 1টি, ভ্রমণ গ্রন্থ 1টি। এখন যেটা হয় কি, অভ্যস্ত হয়ে গেছি। প্রথম দিকে একটু ভালো লাগতো, আনন্দ লাগতো, অভিভূত হতাম। এখন খুব বেশি অভিভূত হই না, আনন্দিতও হই না। পাঠক আসলে পরিচিত হই, কথা বলি, অটোগ্রাফ কেউ যদি চান অটোগ্রাফ দেই। লেখক হিসেবে এটা ভালো লাগে, কিন্তু আগের মতো সে উচ্ছ্বাসটা আর কাজ করে না। এটা খুব স্বাভাবিক। লেখক হিসেবে, পেশাদার সাংবাদিক হিসেবে আপনার বিচরণ অব্যাহত থাকুক, এই কামনা করে আজকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ জাকির ভাই। ধন্যবাদ আপনাকে। কথা বলছি বুকোগ্রাফি ইউটিউব থেকে সাদাত হাবিবি সেতু, এটিএনের একজন সাংবাদিক, অনেক বছর ধরে বইমেলা করছেন। বইমেলা কেমন লাগে আপনার? মানে রিপোর্টার হিসেবে নাকি এমনি যদি ধরেন সব মিলে পাঠক যদি হিসাব করি তাহলে তো অবশ্যই বইমেলা অনেক একটা প্রাণের জায়গা। এবং আমি ঢাকায় ছোটো থেকেই বড় হয়েছি, কিন্তু আমি আসলে ছোটোবেলায় খুব একটা বেশি বইমেলায় আসতে পারি না। ইউনিভার্সিটিতে ওঠার পরে বইমেলায় নিয়মিত আসার চেষ্টা করেছি। আর এখন সাংবাদিক হিসেবে আসলে খুবই ভালো লাগে, এবং আমার কাছে বইমেলার কাজটা করতে কখনোই মনে হয় না যে আমি একটা রেগুলার কোনো একটা চাকরির কাজ করতেছি। আমার কাছে মনে হয় একটা প্রাণের জায়গা আছে। বেশ কয়েক বছর ধরে আপনি বইমেলা করেন, বইমেলা নিয়ে কোনো একটা স্মৃতি বা আনন্দ আমাদের সাথে শেয়ার করতে পারেন? অবশ্যই। মানে আমার এই সামনের বইমেলা হলে 9 বছর হয়ে যাবে। 8টা বইমেলা কভার করে আমার কাছে সবচেয়ে বেশি প্রাণের কথা বলি তাহলে অবশ্যই শাহাদুজ্জামানের ইন্টারভিউ নিতে পারা, অবশ্যই জাফর ইকবাল স্যারের সাথে একাধিকবার একটা হ্যামিলিয়নের বাসিয়ালার মতো যে একটা পরিবেশ হয়, আমরা পিছনে দৌড়াই, তারপর স্যারের ইন্টারভিউ নিতে অনেক কষ্ট হয়, একদম মানুষের পায়ের নিচের থেকে যে ইন্টারভিউ নিতে হয়, কিন্তু স্যার একটা হাসি দেন, হাসি দিয়ে বলেন কি কি প্রশ্ন আছে। এটা আসলে অন্যরকম পাওয়া। মানে জাফর ইকবাল স্যারকে তো আমরা আসলে অন্যভাবে ছোটোবেলা থেকে চিনি, তাকে যখন কাছ থেকে দেখি, শাহাদুজ্জামানের পড়া খুবই ডেপথের লেখা, ওরকম মানুষকে যখন কাছ থেকে ইন্টারভিউ মানে প্রশ্ন করা হয়, ছোটোখাটো ইন্টারভিউ করা, তাদের মতো মানুষ আসলে কতটা যোগ্য আছেন আমি এটা বলতে পারি না, কিন্তু আমার কাছে আমি এনজয় করি বিষয়টা। গত বইমেলাটা তো কোভিড কালে আমরা করলাম, এই বইমেলা আসছে, কি মন্তব্য আপনার? অবশ্যই চ্যালেঞ্জ, আমাদের রিপোর্টিংয়ের জন্য অনেক চ্যালেঞ্জ, কারণ হচ্ছে আমাদের এখন আমি হয়তো মাস্ক ছাড়া ইন্টারভিউ নিচ্ছি, কিন্তু অত মানুষের মধ্যে অবশ্যই আমাকে মাস্ক পরে ইন্টারভিউ নিতে হবে। বইমেলায় যখন কাউকে ইন্টারভিউ করতে হয় তখন বইমেলাকে আসলে গ্লোরিফাই করি আমরা, বইমেলাটা খুব প্রাণের জায়গা, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি সবভাবে, বই দেখিয়ে, বই পড়া মানুষ পাঠক দেখিয়ে। মাস্ক পরে আসলে পাঠকের এক্সপ্রেশন বোঝা যায় না, আসলে ফ্ল্যাপ পড়ে সে আসলে কী বুঝছে সেটা বোঝা যায় না, সেটা খুব কষ্টের ব্যাপার, কিন্তু আসলে সেটা কিছু করণীয় নাই। দ্বিতীয় বিষয়, ব্যবসাটা কেমন হচ্ছে, যেটা আমি চট করেই জাকির ভাইকে দেখলে হয়তো বুঝি যে প্রকাশনা শিল্পটা কেমন চলতেছে, সেটাও বুঝতে একটু কষ্ট হয়, হাত মিলাতে পারি না, বুক মিলাতে পারি না, সেটার একটা কষ্ট তো আছে, তবে এটা চ্যালেঞ্জিং। এবং আমি মনে প্রাণে চাই আমি কীভাবে মানে বাণিজ্য মেলা নিয়ে মানুষের যেভাবে আগ্রহ করে, মানুষ যেভাবে উন্মাদনা দেখায়, বই মেলাতে সেটা হয় না, সেটা হবে না সেটাও জানি, কিন্তু চাই ওরকম একটা উন্মাদনা জানি শহর জুড়ে হয়, মানে বইয়ের উন্মাদনাটা হয়, সেটা মাস্ক করে করি আর যেভাবে করি কাজ আমরা করেই যাব, কিন্তু ওই পাঠকদের ওই ভিড়টা চাই। এই যে মেলার মাঠে ঘুরে বেড়ান, মেলার মাঠ নিয়ে সামনের আয়োজনের জন্য যদি কোনো পরামর্শ থাকে? আমার কাছে মনে হয় যে গুচ্ছ করার পরে লটারিতে যেভাবে দেওয়া হচ্ছে একটু খুঁজে পেতে কষ্ট হয়, এটা খুব স্বাভাবিক। যারা আসলে নিয়মিত পাঠক তাদেরকে আসলে গেটের ঢুকেই আসলে তারা কিছু মানে নিয়মিত পাঠকরা আসলে বড় প্রকাশনা চিনে বা ভালো প্রকাশনা চিনে, কিন্তু নতুন পাঠক যারা আসেন তারা আসলে অনেক ক্ষেত্রেই দু একটা প্রকাশনার নাম পত্রিকায় বা ফেসবুকে দেখে আসেন, সেক্ষেত্রে আসলে এগুলো পেতে একটু খুব অসুবিধা হয়। একটা ম্যাপিং আমার কাছে মনে হয় খুব বেশি জরুরি। আর ধুলাটা এবারও হবে, প্রতিবারই হয়, আমি আশা করি বাংলা একাডেমি চেষ্টা করে, সেই চেষ্টাটা এবারও অব্যাহত থাকবে। এই যে একটা ভালো বই পাওয়ার জন্য একজন পাঠক কত সহজে পেতে পারে, এটা নিয়ে আপনার কোনো পরামর্শ আছে? আমার কাছে প্রথম কথা হচ্ছে যে ভালো বই আসলে নির্ধারণ করবে কি, এটা তো বেশ কঠিন বিষয়, সেটা নিয়ে আসলে কেমনে বলবো যে ভালো বই কেমন হবে। কারণ আমি যদি বলি যে অ্যাডনের যে প্রকাশনাগুলো হয়,
তারা যেই মাপের প্রকাশনাগুলো করে সেই মাপের প্রকাশনা তো বইমেলা সবাই করে না, বা মাওলা যেটা করে, বা যারা যারা বড় অনন্য আছে, অনেকগুলো আছে। তো দেখা যায় ছোটো ছোটো প্রকাশনাগুলো যারা আসে তারা শুরুতে করা বিখ্যাত লেখকের সংকলন দিয়ে শুরু করার চেষ্টা করে, এবং পাঠকটা আসলে চট করে বোঝে না একটা সংকলনে কয়টা গল্প আছে তার দেখে নিতে হয়। তো আমার কাছে মনে হয় এটা খুব টাফ, খুবই টাফ যে আসলে একটা ভালো বই কেমনে খুঁজে পাওয়া যাবে। কিন্তু মানে পাঠক তো আসলে আমার কাছে মনে হয় যারা বই পড়ে নিয়মিত তারা তো আসলে জানে তারা কার কোন বই কিনতে আসছে, তারা খুঁজে নেয়। ধন্যবাদ সেতু। আশা করি বইয়ের মানুষ বইয়ের বসত থেকে আপনাকে নিয়মিত দেখা যাবে। অবশ্যই। ধন্যবাদ। হক ফারুক আহমদ একদিকে কবি, আরেকদিকে কথাশিল্পী, আবার পেশাগতভাবে সাংবাদিক। কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন। বইমেলার মাঠ আপনার কেমন লাগে? অসাধারণ, সবসময় অসাধারণ লাগে। একেবারে একটা মনে হয় যে সারা বছর শেষে বইমেলায় যাব, বইমেলার মাঠে আড্ডা দিব, বই কিনবো, লেখক হিসেবে অটোগ্রাফ দিব, সব কিছু মিলিয়ে একটা অসাধারণ অনুভূতি। সারা বছর আসলে বইমেলার জন্যই মুখিয়ে থাকি সত্যি কথা বলতে। এই যে সামনে মনে হচ্ছে মাঠটি আপনার জন্য অপেক্ষা করছে, কেমন লাগছে? সত্যি কথা বলতে আমি যেমন এই বছর একটি গবেষণার কাজে হাত দিয়েছি। বাংলাদেশের ব্যান্ডের 60s থেকে এখন পর্যন্ত যে ইতিহাস সেগুলো আমি এবং মিলু আমান ভাই আমরা দুজনে মিলে লিখছি, এবং সেখানে আপনার হচ্ছে প্রায় 100টি ব্যান্ডের প্রোফাইল থাকবে, আমরা কাজটি করছি। তো আমি আসলে এই বছরের জন্য বলছি না যে সবসময় বইমেলার ঠিক 80 যখন শুরু করে, আমি বলবো যে ধরেন আমার যেটা হয় যে সেপ্টেম্বর অক্টোবর থেকে আমার আসলে যে হ্যাঁ বইমেলা তো আসছে, আমি কি করতে পারি, কি কাজ এবার দিতে পারি, লেখা কি আমার কী ধরনের লেখা দিতে পারি, সেটা নিয়ে একটা প্ল্যান আমার সবসময় গত 4-5 বছর ধরে আসলে সেটা চলতে থাকে, এবং এই বছরও সেই ধারাবাহিকতাতেই আসলে আমি কাজ করেছি, এবং এটা আমার এখন আসলে একটা রেগুলার ওয়ার্কের মতো হয়ে গেছে যে আমি বইমেলা নিয়ে চিন্তা করছি যে কী দিব। লেখক হিসেবে তো আপনি বললেন এতক্ষণ, সাংবাদিক হিসেবে অনেক বছর আমরা মেলার মাঠে আপনাকে দেখতে পাচ্ছি। সাংবাদিক হিসেবে আপনি মেলার মাঠকে কেমন দেখেন? সত্যি কথা বলতে মেলার আমি সাংবাদিক হিসেবে কভার করছি প্রায় 7-8 বছর। গত 2 বছরের আমাদের যে মানে আমি বলবো যে কোভিড কালের যে বই মেলা, সেটা তো আসলে আমাদের জন্য একটা অন্যরকম বিষয় ছিল। সেইখানে আসলে চেষ্টা করা হয়েছে একটা স্বাভাবিক বইমেলা তৈরি করার, পরিবেশ তৈরি করা, যদিও সেটা কোভিডের কারণে ব্যাহত হয়েছে, চেষ্টা করা হয়েছে নানানভাবে। কিন্তু তারপরে বলবো যে এই বছরে মানে আসছে যে বইমেলা 2022 সালের যে বইমেলা, সেটি আমাদের জন্য একটি বিশেষ গুরুত্ব বহন করবে নানান দিক থেকে। যে হয়তো বা আমরা আশা করছি যে হয়তো কোভিডের আক্রমণ সেইভাবে থাকবে না, কিন্তু বিশ্বের অন্যান্য জায়গায় এখনও আমরা দেখতে পাচ্ছি যে কোভিডের আক্রমণ হচ্ছে। আমরা এখনও আশাবাদী যে হয়তোবা সেটি একটি সহনীয় পর্যায়ে থাকবে। সেই হিসাবে আমি বলবো যে এবারের বইমেলাটি একটি ভিন্ন মাত্রা আমাদের বইমেলার ইতিহাসে যোগ করবে, কারণ কোভিডের 2 বছর পরবর্তী যে সময় বইমেলা সেটি হচ্ছে এটি, আমি যদি ধরে নেই। আর বইমেলার কিছু আমি বলবো যে আমরা কিছু গুণগত মানের পরিবর্তন আমি একজন লেখক হিসেবে আশা করি। আপনি তো এই বইমেলার সবচেয়ে আগাম সংবাদ আপনি দিয়েছেন, আপনি নিউজ করেছেন, যুগান্তরে বিশাল নিউজ হয়েছে। এর আলোকে কি আপনি কোনো বিশেষ পরামর্শ দেবেন আয়োজকদের? হ্যাঁ, আমি সেই বিষয়টা বলছিলাম। সেটা হচ্ছে যে আমি আয়োজক বাংলা একাডেমি এবং প্রকাশক দুই দিক থেকেই দুটো বিষয় করতে চাই। সেটা আমি জানি না কারা এই বিষয়টি দেখবেন। আমাদের বইমেলার চরিত্রটি ছিল বাংলাদেশের বই, বাংলা বই, বাংলাদেশের লেখকদের বই, এই বিষয়গুলো আমাদের ছিল। কিন্তু আমি গত কয়েক বছর ধরে একটি বিষয় দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে যেমন গত বইমেলাতে আমরা একটি বিষয় দেখেছি যে সেখানে স্পোকেন ইংলিশের বই বিক্রি হচ্ছে বইমেলায়। অন্যান্য বিষয় আমি সবগুলো বললাম না, অন্যান্য বিষয়ের যেগুলো আসলে বইমেলায় আসার কথা নয়, বইমেলায় আমরা আসলে যে ধরনের বই চাই সেই বইগুলো চলে আসছে। আমি আসলে বলবো যে এই বিষয়ে দৃষ্টি দেওয়া উচিত, এবং আমি আসলে একজন লেখক হিসাবে বলবো আমরা এখানে আসলে বেশি বেশি ফিকশনের বই, বেশি বেশি গবেষণার বই, মুক্তিযুদ্ধ নিয়ে বই, ভাষা আন্দোলনের বই, বা আমাদের বাঙালি সংস্কৃতির নানা বিষয় নিয়ে বই, গল্প কবিতা তো আছে, সেই বিষয়গুলো আমরা একটু বেশি চাই। আসলে স্পোকেন ইংলিশের বই আমি বইমেলাতে চাই না। হক সাহেব,
কবি হক আমাদের সাথে এতক্ষণ কথা বললেন। পাঠক যখন আপনার সামনে আসে, একজন কবি, একজন কথা সাহিত্যিক হিসেবে আপনি কি অনুভব করেন? আসলে আমি পাঠক যখন আমার কাছে আসেন, যখন তারা দুই ধরনের হয়। একটা হয়েছে যে আমার বই পড়ে এসছে, আরেকটা হচ্ছে আমার বই সম্বন্ধে জানতে এসছে, আমার বইটার সম্বন্ধে জেনে এসছেন যে কেমন, হয়তো আমাকে দেখেছেন। তো এই ফিলিংটা আসলে যখন আমি আসলে লেখালেখি যদি বইয়ের হিসেবে ধরি, তাহলে আমি 4-5 বছর ধরেই লিখছি। তো এই অল্প সময়ের মধ্যেও যখন পাঠক আমার কাছে আসেন, তাদের ভালো লাগার কথা জানান, তাদের আমার লেখালেখির বিষয়ে তারা জানতে চান, তখন এক ধরনের ভালো লাগার অনুভূতি তো কাজ করেই সবসময়। পাশাপাশি আমি সবসময় একটি বিষয়ে তাদেরকে, যারাই আমার কাছে আসেন, আমি একটি বিষয় তাদেরকে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমরা যেন আমাদের বাঙালি যেই আমাদের ইতিহাস ঐতিহ্য আছে, আমাদের যে জাতীয়তাবাদের বিষয়গুলো আছে, আমাদের যে সংস্কৃতির বিষয়গুলো আছে, সেগুলো যেন আমরা আসলে সবসময় চর্চার মধ্যে থাকি। এই বিষয়গুলো আমি একটু করে বলার চেষ্টা করি সবসময়। ধন্যবাদ হক ফারুক আহমেদ। সত্যি আশা করি আমাদের বইমেলার আগাম সংবাদ হিসেবে আপনার এই কথাগুলো পরিকল্পনায় এবং পাঠকের জন্য খুব কাজে আসবে। ধন্যবাদ আপনাকে। কোকোগ্রাফি ইউটিউব থেকে আপনাকে সবসময় শুভকামনা। আমরা কথা বলছি রাজিয়া রহমান জলির সাথে। ডাক্তার রাজিয়া রহমান জলি এখন জাগৃতি প্রকাশনা চালান। দীপনপুর নামে একটি অঙ্গন আপনি গড়ে তুলেছেন। সামনে 21শে বইমেলা আসছে, গত বইমেলাটি করলেন, আজকে একটি বইমেলার পরিকল্পনা নিয়ে একটা সভায় এসেছেন। সংক্ষিপ্তভাবে আপনি কি সামনের বইমেলা নিয়ে আমাদেরকে কিছু বলতে পারেন? আসলে আজকে শুনতে এসেছি যে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে কি ভাবছি, কি প্রত্যাশা। কারণ গত বছরের বইমেলার অভিজ্ঞতা আমাদের দারুণ নিদারুণ। তো সেই অভিজ্ঞতার আলোকে আমার মনে হচ্ছে যে শেষ মেলাটাতে আমরা সবাইকে এটাই বলা বলি করছিলাম, আমরা এই বই মেলাটা যেন ভুলে যাই, এই স্মৃতি যেন আমাদের আর না থাকে। তো সেখান থেকে বলবো আমাদের অভিজ্ঞতা লব্ধ কিছু মতের বিনিময় হবে আজকে। সেখান থেকে একটা পজিটিভ একটা যেন সিদ্ধান্ত এবং পরিকল্পনা হয়। আজকে তো অনেক গুণী মানুষেরা আসবেন, বা বাংলা একাডেমি আসলে আজকের সভার ফিডব্যাকটা পেয়ে অনেক আমার মনে হয় যে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারবে যে আমরা কি চাই, আমাদের প্রত্যাশা কি, আমরা এর পরের বই মেলাটা থেকে আসলে কতটুকু লাভবান হব। যে ক্ষতিটা হয়েছে সেটা আসলে জানি না কতজন পূরণ করতে পেরেছেন। আমি জাগৃতির জায়গা থেকে বলতে পারি যে এটা অনেকখানি ক্ষতি হয়ে গেছে, অপূরণীয়ই বলতে পারি, কিন্তু তারপরেও থেমে তো থাকা যায় না। কোভিডও আমরা উতরে এসেছি, আবার সামনের বইমেলা নিয়ে কাজ শুরু হয়েছে। প্রকাশক, লেখক সবার মধ্যেই একটা স্বপ্ন এবং কাজের গতিময়তা শুরু হয়েছে। আপনি যেখানে দাঁড়িয়ে কথা বলছেন আমাদের সাথে, নিশ্চয়ই এই অঙ্গনের বইমেলার স্মৃতি আপনার আছে। তারপর আমরা চলে গেলাম সরোয়ার্দী উদ্যানে। এখান থেকে স্মৃতির পর মাঠ, তারপর কোভিড, এটা নিয়ে কি কিছু মানে পাঠকদের উদ্দেশ্যে, পাঠকরা কেন এত বড় বইমেলায় আসবে, আপনার কি পরিকল্পনা এই মেলায় নতুন করে আসছে, একটু করে আগাম জানান দিতে পারেন? পাঠক তো আমিও ছিলাম, আমার তো জন্ম থেকেই মোটামুটি এখানে বিচরণ বইমেলাগুলিতে। তো তখন পাঠকের যে ক্রেজ বা উন্মাদনা, সেটা বাড়তে এমন হলো যে আর বইয়ের প্রকাশকদের এই চত্বরে জায়গা হচ্ছিল না বলেই তো সোহরাওয়ার্দীতে যাওয়া। এবং সোহরাওয়ার্দীতে গিয়ে আমরা কিন্তু প্রথম 12 সাল থেকে শুরু করেছি। তো 12 থেকে আমরা যেটা দেখেছি যে এই যে বড় পরিসরে, এটাতে সবাই বেশ আনন্দ উপভোগ করছে যে ঘুরে বেড়ানো। কিন্তু তারপরে 12 থেকে যখন আরেকটু সামনে বাড়ানো যাচ্ছে বা অভিজ্ঞতাগুলো আরেকটু নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে, তখন দেখা গেল এটাকে এত বেশি বিস্তৃত করে ফেলা হয়েছে যে পাঠকের পক্ষেও আসলে এতখানি ঘুরে দেখা, ঠিকমতো বই কেনা, এটা সম্ভব হয়নি। আর আমাদের প্রকাশকদের জায়গা থেকে বলতে গেলে যে দূর দূরান্তে বা এমন কোনো প্রান্তে আমাদেরকে স্টল নিয়ে বসতে হয়েছে, আমরা হতাশ হয়েছি যে এত দূর পর্যন্ত পাঠকরা হেঁটে আসেননি। সব কিছুই একটা পরিকল্পনার অভাব। সুপরিকল্পিত কোনো কমিটি থাকলে এইভাবে বইমেলা হয় না। বইমেলা আমরা
বাংলাদেশের বাইরেও দেখেছি বা দেশের ঢাকার বাইরে যে বিভিন্ন জেলাগুলোতে বইমেলা আমরা যাই, সেটারও মানে যদি আমরা নেই ফিডব্যাক নিলে দেখা যাবে যে বইমেলাতে পাঠক যারা আসেন, ঘুরতে যতটুকু আসেন, কিনতেও সেই পরিমাণ বা তার চেয়ে বেশি পাঠক আসেন, কিন্তু তাদের জন্য এত বিস্তৃত মাঠে ঘুরে বই কেনা বা বই প্রচারটা আমরা সেইভাবে করতে পারি না বলে আসলে বইয়ের সবটুকু খবর তাদের কাছে পৌঁছায় না। দেখা যায় লেখকেরাই তাদের নিজেদেরকে তাদের ফেসবুক পেজে যতটা প্রমোট করতে পারেন তার উপর অনেকখানি নির্ভর করে, রকমারির বইয়ের উপর অনেকখানি নির্ভর করে, প্রচারণা যতটুকু বেশি। বই মেলা যখন অনলাইন না অফলাইন মানে মাঠে আমরা করছি, তখন আমরা অবশ্যই চাইবো পাঠকরা পুরো বই মেলা ঘুরে দেখবে, একবার আসবে, দুবার আসবে, বহুবার আসবে, দেখে শুনে বুঝে বইগুলি কিনবে। সেটার জন্য আসলে পরিকল্পনাটা এতদিন পর্যন্ত ঠিক হয়নি। আমি চাইবো যে আজকের অনুষ্ঠান থেকে সেই দিক নির্দেশনাটুকু আসুক, যাতে সুন্দর করে এই 22 সালের অমর একুশে বই মেলাটা আমরা করতে পারি। বইয়ের প্রতি আপনার কথা শুনে মনে হচ্ছে বইয়ের প্রতি প্রেম আপনার আজন্ম, এই মাঠের প্রতিও তাই। আপনি কি এমন কোনো পাঠকের স্মৃতি বলবেন যেই পাঠক একদম অপরিচিত আপনার, কিন্তু আপনার কাছে এসে একটি বইয়ের আনন্দে সে প্রকাশ করছে এবং নিয়ে যাচ্ছে, সেটার কোনো কিছু শেয়ার করতে পারেন আমাদের সাথে? সেই অভিজ্ঞতা আসলে অনেকখানি দুঃখ বিরহের। আমরা যখন দীপনের স্মরণ গ্রন্থটা নিয়ে দাঁড়িয়েছিলাম 17 সালে, মানে 2016তে অক্টোবরে আমরা দীপনের জন্য স্মরণ গ্রন্থটা বের করেছিলাম, তারপর 17 ফেব্রুয়ারিতে যখন বইমেলায় আমরা স্টল নিয়েছি, তখন প্রচুর পাঠক যাদেরকে আমি চিনি না তারা এই বইটি কিনে আমার অটোগ্রাফ নিয়েছেন। আমি বলেছি যে আমি লেখক না, আমি অটোগ্রাফ কেন দিব, কিন্তু ওনারা ওই আবেগটুকু আমার কাছে এসে প্রকাশ করেছেন যে দীপন হত্যার প্রতিবাদ কিংবা জাগৃতির পাশে থাকা সমবেদনা থেকে ওনারা বইটা সংগ্রহ করছেন। এটাই এই মুহূর্তে মনে পড়ছে স্মৃতিটা। আপনারা যারা শুনছেন তারা বুঝতে পারছেন আমরা কার সাথে কথা বলছি। সত্যি দীপনের স্মৃতি আমাদের সবার মধ্যে জাগরুক আছে, জাগৃতির মাধ্যমে আরও জাগরুক থাকবে এই কামনা করে রাজিয়া রহমান জলির সাথে আমাদের কথোপকথন এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাকে। নুরি মুনতাকিম আলমগীর, প্রতীক প্রকাশনের আমাদের প্রিয় প্রতীক। কেমন আছেন আপনি? ভালো আছেন। প্রতীক, এই একটি কোভিড কাল আমরা অতিক্রান্ত করছি, প্রকাশক হিসাবে, একজন তরুণ প্রকাশক হিসাবে, আবার প্রকাশনা সংস্থায় বেড়ে ওঠা হিসাবে আপনার অনুভূতি কি একটু বলবেন আমাদের? অবশ্যই এটা একটা আসলে খুবই খারাপ একটা সময় আমাদের গিয়েছিল, কারণ করোনার জন্য দেশের সমস্ত সেক্টরেই একটা ধাক্কা খেয়েছে, প্রকাশনাও তো সেই থেকে ব্যতিক্রম কিছু না, কারণ এইটার সাথে যারা যারা জড়িত সবারই কম বেশি মানসিকভাবে শারীরিকভাবে সবাই ভেঙে পড়েছিল। আর আমরা তো কম বেশি দেখেছি যে এবার মেলার মধ্যে কিন্তু একটা বড়সড় ধাক্কা কিন্তু এটা প্রভাব মানে করোনার প্রভাবটা কিন্তু পড়েছে, ফলে কিন্তু এবার মেলাটা যেরকম হওয়ার দরকার ছিল সেটা হয়নি, এবং করোনাকে এটা সামলানোর জন্য যে সময় ফেব্রুয়ারিতে হওয়ার কথা সেটা কিন্তু হয়েছে মার্চে, তাও শেষের দিকে এসে আরও নানা জটিলতার কারণে সময় নির্ধারণটাও কমিয়ে দেওয়া হয়েছে মেলার, আর পরে দিয়ে তো শেষে 2 দিন তো মেলাই হলো না, বাতিলই হয়ে গেল। সব কিছু মিলে এবার আসলে মানে একজন তরুণ প্রকাশক হিসেবে হোক বা একজন পাঠক মানে মানে কী বলবো মানে সাধারণ দর্শক হিসেবে হোক, এই জীবনে আমি এত জঘন্যতম বইমেলা আমি কখনো দেখিনি। এই যে প্রতীক সামনে বইমেলা আসছে, কি ভাবছেন? আশা করি যে কিছু একটা ভালো, তো আমরা তো সবাই চাই যে ভালো কিছু একটা হোক, এখন বাকিটা তখন দেখা যাবে, বোঝা যাবে যে কি হচ্ছে না হচ্ছে, এটা আসলে সম্পূর্ণ নির্ভর করছে যখন মেলাটা হবে তখন। তবে হ্যাঁ, যদি সবাই একটু সচেতন হয়ে যদি মেলাটা যদি অংশগ্রহণ করে তাহলে হয়তো বা কিছু একটা ভালো আমরা পেতে পারি। এবার আপনারা নতুন কোনো বই বা বই নিয়ে কোনো পরিকল্পনা কি আমাদের শোনাতে পারেন আগাম? হ্যাঁ, কিছু বই তো আমরা নিয়ে কাজ করছি, কিছু আমরা নতুন মানে আমাদের এবার উদীয়মান কিছু লেখকের বই নিয়ে কাজ করছি, কিছু চিরন্তন সাহিত্যের বই নিয়ে কাজ করছি, এরকম বেশ কিছু বই নিয়ে আমরা কাজ করছি, যেগুলো আশা করি পাঠকদের কাছে ভালো লাগবে। 2-1 লেখকের নাম, নবীন লেখকের নাম কি আমরা শুনতে পারি? আমি একজনের নাম বলতে পারি, আমি ওনার লেখা আমি আগে পড়েছি, ওনার লেখাটা ভালো লেগেছে, আমাদের এখান থেকে ওনার বই বের হয়েছে, এটা ওনার 3য় উপন্যাস হবে, ওনার নাম হচ্ছে ইমরান কায়েস। ওনার একটি বই বেরোচ্ছে, বইটির নাম পিদিম, এটা একটা
সামাজিক উপন্যাস বলা যায় বা ঐতিহাসিক উপন্যাস বলা যায়, ঐতিহাসিক থ্রিলারও বলা যায়। বইটি আমি যতটুকু পাণ্ডুলিপি পড়েছি আমার কাছে ভালোই লেগেছে। আচ্ছা, আমি কি আর কি প্রশ্ন আপনাকে করতে পারি? আমাদের শ্রদ্ধেয় প্রকাশক আলমগীর রহমান কেমন আছেন? আব্বু আসলে একটু সত্যি কথা বলতে কি একটু বয়স হয়ে গিয়েছে, তো উনি আসলে একটু আসলেই অসুস্থ। গেল বছর আমরা সবাই তো করোনা, কিন্তু করোনার সময় উনি মাঠে এসেছেন। করোনার সময় মাঠে এসেছিলেন ঠিকই, কিন্তু সেটা মেলার মাঠে ক্ষণিকের জন্য এসে দেখে চলে গেছেন। কিন্তু উনি একজন আমরা কিন্তু ওনাকে পেয়েছিলাম, জি পেয়েছিলেন, কিন্তু উনি মানে মেলার মাঠে জাস্ট এমনি এসেছিলেন, কিন্তু মানে যেটাকে সার্বক্ষণিক যে আগে যেরকম সবসময় থাকতেন ওই উপস্থিতটা হতে পারেননি, কারণ উনি আসলেই খুব শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এইটাই। আচ্ছা, আগাম পাঠকের জন্য বা বইমেলা নিয়ে আপনি কি বার্তা দিতে পারেন এখন? আজকে একটি আয়োজনে এসেছেন আপনি, এই আয়োজন সম্পর্কে এবং আগাম বইমেলা নিয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে। না, আমি আশা করি যে পাঠকরা অবশ্যই আসবে, নতুন নতুন লেখকদের বই কিনে তাদেরকে উৎসাহ করবেন। এবং আজকে যে একটা অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানটা হওয়া দরকার, কারণ সামনে এই অনুষ্ঠানটাতে আসতে পেরে আমরা নিশ্চয়ই একটা জানতে পারবো যে সামনে যেহেতু একটা আবারও বইমেলার দিন চলে আসছে, এবং সবচেয়ে বড় কথা যে এখন যেহেতু একটা করোনার প্রভাব কিন্তু পুরোপুরি যায়নি, তো এটা কীভাবে মোকাবিলা করে আমরা কীভাবে সামনে এগোতে পারি, কীভাবে প্রকাশনার শিল্পকেও এগিয়ে নিয়ে যেতে পারি, সব কিছু মিলে এই অনুষ্ঠানটাতে আমাদের আজকে অনেক কিছু জানা যাবে। আর অবশ্যই বইমেলা সম্পর্কে আবারও একটা কথা বলবো, যে পাঠকদের উদ্দেশ্যেও বলবো যে আপনারা আসবেন, বই নতুন নতুন বই কিনবেন, নতুন নতুন লেখকদের উৎসাহ করবেন এবং প্রকাশকদেরকেও উৎসাহ করবেন যেন তারা সামনে কিছু করে দেখাতে পারে। ধন্যবাদ প্রতীক। আমাদের পথিক অবসর একসাথে এগিয়ে যাক, এটাই কামনা করি। মোহাম্মদ আলমগীর হোসাইন বইয়ের মার্কেটিংয়ে কাজ করেন, একটি পাবলিকেশন হাউসের মার্কেটিংয়ে কাজ করেন, কিন্তু আপনি অধ্যাপনাও করেন সমাজ কল্যাণে, অনার্স করেছেন, মাস্টার্স করেছেন। আপনার প্রায় 19 বছর আপনি বইয়ের জগতে কাজ করছেন, বইয়ের মার্কেটিং নিয়ে কাজ করছেন। স্বাগত আপনাকে। আপনার সাথে কথা বলতে পেরে আমরা বইয়ের বসত থেকে ধন্য মনে করছি। আপনার সাথে আরেকজন আসছেন, ফয়জুর রহমান, মোহাম্মদ ফয়জুর রহমান, যিনি 10 বছর ধরে বইয়ের মার্কেটিংয়ে কাজ করেন। এই যে বইয়ের বাজার নিয়ে আপনারা কাজ করেন, প্রথমে কি আলমগীর হোসেন একটু বলবেন কেমনে আপনি এই বইয়ের বাজারে ঢুকে পড়লেন? অ্যাকচুয়ালি আমি যখন স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট থাকা অবস্থায় আমি করটিয়া সুলভ লাইব্রেরি নামে এক লাইব্রেরিতে বসে ওখান থেকে কিছু বই স্টাডি করি। অ্যাট দিস মোমেন্ট মিলেনিয়াম পাবলিকেশনসের স্বত্বাধিকারী ব্যবস্থাপনা পরিচালক এম সাইকুর রহমান স্যারের সঙ্গে পরিচয় হয়। ওখান থেকে যে উনি বললেন যে ছোটো ভাই, পড়ালেখার পাশাপাশি আমাকে কিছু সময় দাও, কিছু কাজ করো। তখন আমি আমার পড়ালেখার পাশাপাশি তখন থেকেই 2002 সাল থেকেই ওনার সাথে মার্কেটিংয়ের কাজে সংযুক্ত নিই এবং মধ্যবর্তী বন্ধু কাজ করে আসছি। আপনি কোথায় কোথায় কোন কোন এলাকায় এই মার্কেটিংয়ে বইকে ফেরি করার জন্য গিয়েছেন একটু বলবেন? আমি বলা যায় সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে গিয়েছি। কতগুলি স্কুল কলেজ বা বইয়ের বাজারে? আসলে আমাদের যে বই এগুলো হচ্ছে অনার্স মাস্টার্স কেন্দ্রিক, এই জন্য অনার্স মাস্টার্সের গভর্নমেন্ট কলেজ যতগুলো ছিল বা এখনো আছে প্রায় সব কলেজগুলোতেই যাওয়া আছে, এবং আপনার সরকারি বেসরকারি ম্যাক্সিমাম কলেজগুলোতেই আমার পদচারণ আছে, যে সকল কলেজগুলোতে অনার্স আছে। আপনার দৃষ্টিতে ইউনিভার্সিটির লাইব্রেরিগুলিতে যে পরিমাণ বই থাকা দরকার, বাংলাদেশের যে পরিমাণ একাডেমিক, হায়ার একাডেমিক সৃজনশীল বই বের হয়, সেরকম প্রত্যেকটি বই স্কুল কলেজের লাইব্রেরিতে যায় বলে মনে করেন? না, ওই পরিমাণ বই এখনো লাইব্রেরিতে নেই। অনেক বইয়ের সংকট আছে এবং অনেক বইয়ের ডিমান্ড আছে, বাট অনেকেই হয়তো অর্থ সংকটের কারণে হোক আর প্রশাসনিক জটিলতার কারণে হোক বই কিনছেন না। ছাত্ররা কি এই বইগুলি খুঁজে না? অবশ্যই খুঁজে। আপনি একজন শিক্ষক হিসাবে অধ্যাপনা করেন, আপনি কি মনে করেন ছাত্রদের একাডেমিক বই, সিলেবাসের বই সবসময় কিনতে হবে, নাকি তাদের বই লাইব্রেরিতে থাকলেই, কলেজের বা ইউনিভার্সিটির লাইব্রেরিতে থাকলে তাদের সুবিধা হতো? কি মনে করেন? কলেজের লাইব্রেরিতে থাকলে তো অবশ্যই উপকৃত হতো, কারণ যে একজন স্টুডেন্ট অনেক সময় বই কিনতে পারে না বা অনেক সময় একাধিক বই কিনতে পারে না।
হয়তোবা তারা একটা দুইটা রাইটে, কিন্তু যখন লাইব্রেরিতে বই থাকে 2 বা ততোধিক রাইটের বই থাকলে তখন ছাত্ররা ওখান থেকে নিয়ে পড়তে পারে বা সেন্ট্রাল লাইব্রেরিতে বসে স্টাডি করতে পারে, যেটা আমাদের দেশে নেই বলে চলে। এই যে সমাজ বিজ্ঞানে আপনি ছাত্র ছিলেন, এখন অধ্যাপনা করেন সমাজ কল্যাণে, এই সমাজ কল্যাণের ছাত্রছাত্রীদের পড়াতে গিয়ে এবং বই পড়ার বিষয় নিয়ে আপনার কি মনে হয় আমাদের নতুন প্রজন্ম কি বইয়ের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে? আমাদের নতুন প্রজন্ম বইয়ের দিকে আগ্রহী কিছুটা হয়েছে, আবার কিছুটা আপনার এই করোনাকালীন সময় অনেকটাই পিছিয়ে গিয়েছে। আচ্ছা, আপনি ঢাকার বাইরে গিয়ে বইয়ের মার্কেটিং করতে গিয়ে, বইকে প্রমোট করতে গিয়ে এমন কোনো আনন্দ বা দুঃখের বা বেদনার বা একটু গল্প বলতে পারেন, এরকম কিছু আছে আপনার ঝুলিতে? আসলে এখানে আমরা যে আনন্দ বা কষ্ট যাই পেয়ে থাকি, আসলে আনন্দটাই বেশি পেয়েছি যখন আমরা কোনো জায়গায় গিয়ে অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে যখন কোনো বই নিয়ে কোনো স্যারের কাছে গিয়েছি, বারবার গিয়েছি, যখন আমার ওই বইটা সে কলেজে পাঠ্য হয়েছে, ছাত্ররা বই কিনেছে, তখন আমাদের আসলে কষ্টের চেয়ে আনন্দটাই তখন বেশি হয়েছে। আর আমরা যে পরিশ্রম করেছি, পরিশ্রমের বিনিময়ে মাস শেষে যখন অনারিয়াম বলি, স্যালারি বলি, যেটাই পাই, সেটা আমাদের জন্য আসলে অত্যন্ত আনন্দের। আর ধন্যবাদ আপনাকে। আপনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বই পড়া নিয়ে কোনো পরামর্শ বা উপদেশ দেবেন কি? ভবিষ্যৎ প্রজন্ম বই পড়ার যুক্তিযুক্ত হচ্ছে, এখন নতুন প্রজন্মগুলো ম্যাক্সিমাম সময় মোবাইলের দিকে ধাবিত হয়েছে। যদি মোবাইল অন্তত এসএসসি পর্যন্ত স্টুডেন্টরা মোবাইল ব্যবহার না করে, সেই ক্ষেত্রে হয়তো স্টুডেন্টরা বইয়ের দিকে ধাবিত হবে এবং তাদের জ্ঞানের চর্চাটা হবে, কারণ মোবাইলে অনেক স্টুডেন্ট বা ছেলে মেয়েদেরকে ধ্বংস করে দিচ্ছে। সামনে 21শে বইমেলা আসছে, 21শে বইমেলা নিয়ে আপনি কি 21শে বইমেলায় নিয়মিত আসেন? না, আমি 21শে বইমেলা আসলে নিয়মিত আসা হয় না, কারণ যে ওই সময়টা আমাদের অনার্সের কিছু সিজন থাকে, ম্যাক্সিমাম সময় ওই সময়টা আমি বাইরে থাকি, বেশি বাইরে থাকেন। এমনি ইচ্ছা হয় না আপনার 21শে বইমেলায় আসতে? আসি, এমনি 2-1বার আসি, ঘুরতে আসি, কিন্তু ওই রকম যে প্রায়ই আসা হয় এরকম কিছু না। আসলে মানে আপনি অনেক প্রকাশনায় যান, প্রকাশনা সংস্থাগুলিতে গেলে আপনার কেমন লাগে? নিঃসন্দেহে ভালো লাগে, কারণ সৃজনশীল প্রকাশনার লোকজনগুলোই বইমেলায় ম্যাক্সিমাম সময় বই স্টল নিয়ে থাকেন। যারা একাডেমিক বই পাবলিশ করেন তারা আসলে তো বইমেলায় স্টল নেন না, আর সৃজনশীল যারা বই করেন এদের মনস্বতাও অনেকটা হাইলি থেকেই তারা বই করেন, কারণ তারা যে পরিমাণ টাকা ইনভেস্ট করেন আসলে ওই রকম ফিডব্যাক মনে হয় পায়, আমার কাছে মনে হয় না। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আপনার সাথে একজন আসছেন যিনি আপনার সাথেই সম্ভবত 10 বছর ধরে বই নিয়ে কাজ করছেন, আপনি তাকে গড়ে তুলছেন। উনি নিজেই ইতিমধ্যে ডিগ্রি পাশ করেছেন কবি নজরুল কলেজ থেকে, সরকারি কলেজ থেকে। মোহাম্মদ ফয়জুর রহমান, ডিভিশনাল ম্যানেজার আপনি কাজ করেন মিলেনিয়ামে। জি, আপনার এই 10 বছরের অভিজ্ঞতা থেকে কি কোনো গল্প আমাদেরকে বলতে পারেন? এই 10 বছরের অভিজ্ঞতা আসলে বই নিয়ে যেহেতু কাজ করি সেহেতু অনেক গল্পই আছে। বই হচ্ছে একটা, আমরা বই নিয়ে গেলে কলেজে গেলে অনেক মনে করি একজন একটা সম্মানী ব্যক্তির মতো আমি মনে করি, কারণ বিদ্যাটা তো গেলে স্যাররা অনেক রেসপেক্ট করে, অনেক আদর করে, এবং এই বইটা নিয়ে গেলে স্যাররা অনেক খুশি হয় আর কি। বই স্যারদেরকে আমরা তো সৌজন্য সংখ্যাই বেশি দেই আর কি, এবং স্যাররাও এগুলো স্টুডেন্টদের যদি আমাদের বই ভালো হয়, ভালো বই পেলে স্যাররা এটা পাঠ্য করে আর কি। আচ্ছা, মূলত আপনারা রেফারেন্স বই যাতে ওই কলেজের লাইব্রেরিতে নেয়, এবং তারা নিজেরা ছাত্রদের পড়ানোর ক্ষেত্রে হেল্প করে, সেটাই মূলত আপনারা তাদের কাছে বার্তাটা পৌঁছিয়ে দেন। প্রথম যখন আপনি বইয়ের এরকম মার্কেটিং করার জন্য কোথাও গিয়েছিলেন, তখনকার কোনো স্মৃতি আছে আপনার? স্মৃতি আসলে আমি তো মানে প্রথম যখন আসছি 2010-এ আসছি আমি, তখন গেছি দেখতে শুনতে তো একবারে ছোটখাটো মনে হইতো, মনে করতো যে পোলাপান হয়তো ওই যাই মনে করেন যে বই নিয়ে যে কলেজের ডিপার্টমেন্টে ঢোকার আগে ঠ্যাং ভেঙে দাঁড়ায় থাকা লাগতো, মনে করেন যে দাঁড়ায় আসি, গেলে কই থেকে আসছো কি, তখন মানে স্যাররা বেশি একটা মূল্যায়ন করতো না। আস্তে আস্তে সম্পর্ক যখন হয়েছে, আস্তে এখন অনেক মূল্যায়ন করে আর কি। মানে তখনকার ওই এটা মনে পড়ে যে যখন আমি ছোট ছিলাম স্যারদের কাছে গেলে স্যাররা তো আমার মানে চিনতই না যে কি। আর আল্লাহর রহমতে এখন মনে করেন যে ঢাকা শহরে যে কটা কলেজ আছে, আমি টোটাল ঢাকাটা দেখি, তো ইনশাল্লাহ সবাই আমার খুব আদর করে এবং চেনে, এবং যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করে। খুব ভালো লাগে। আপনার নিজের বই পড়তে কেমন লাগে? আমার নিজের বই পড়তে ভালো লাগে, এবং আমার বই পড়ার থেকে বই লিখতে ভালো লাগে। এবং আমি
2017-18 বই মেলা একটা বইও প্রকাশ করছিলাম, মানে আমি নিজেই লিখছিলাম একটা কবিতার বই। আচ্ছা, সাহিত্য বিকাশ ছিল। আমি একটা কবিতা বলবো। হাটে যাব ঘাটে নিয়ে নাও, নিয়ে গেতে নাওর মাঝে আমায় নিয়ে যাব কত করে দেবে, করি নেই করা নেই আর কে বানেবে।